As the title says, Northern Hills and Western Highlands of West Bengal, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক যে বিভাগগুলো তার মধ্যে যেটা সর্বপ্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এবং তার সাথে সাথে পশ্চিমের উচ্চভূমি। এই পুরো ভিডিওটা দুটো ভাগে ভাগ করা হবে। প্রথম হাফ যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, অবশ্যই তার সাথে সাথে রেফারেন্স যাবে কিছুটা হলেও উত্তরের সমভূমি অঞ্চলের দিকে, আর পশ্চিমের যে মালভূমি অঞ্চলটা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো মাঝখানে যে পশ্চিমবঙ্গের ম্যাপটা আছে সেখানে আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা ব্রাউন কালার দিয়ে দেখানো আছে। অফকোর্স তোমরা যদি একটু সূচকটা খেয়াল করো, একটু ছোট ছোট করে লেখা আছে, বাট খেয়াল করো যত গাঢ় ব্রাউন বা কালচে তত কিন্তু উঁচু। অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল মূলত আমরা জানি যে শিলিগুড়ি মহকুমা যদি বাদ দিই তাহলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উত্তরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আমাদের নর্দার্ন হিলস বা উত্তরের পার্বত্য অঞ্চল। এটিকে আমরা দার্জিলিং হিমালয় বলেও উল্লেখ করে থাকি। অবশ্যই এটি হিমালয়ের পূর্ব দিকের অংশ। হিমালয়কে যদি আমরা পশ্চিম, মধ্য এবং পূর্ব হিমালয়তে ভাগ করি তাহলে অবশ্যই এটা হলো হিমালয়ের পূর্ব দিকের অংশ। যখন হিমালয়ের উত্থান কার্য হয়েছিল সে বিষয়ে অবশ্য ডিটেলে এই ভিডিওতে আমরা আসবো না। প্রাথমিক উত্থান মানে পরপর 3টে মেজর উত্থান হয়েছিল হিমালয়তে, ঠিক তার পরেই প্রত্যেকটি উত্থানের সাথে সাথে কিন্তু নদী ব্যবস্থাও ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে। সেই অনুযায়ী তোমরা খেয়াল করো এখানে অসংখ্য নদীও কিন্তু আমরা এই ভূপ্রাকৃতিক বিভাগে লক্ষ্য করতে পারছি। ঠিক যেমন একটা জিনিস মাথায় রাখতে হবে যে পার্বত্য অঞ্চল, তাই অঞ্চলটা কি হবে, খুবই এবড়ো খেবড়ো হবে, খাড়া ঢাল বিশিষ্ট হবে, গভীর গিরিখাত থাকবে, উঁচু উঁচু পাহাড় বা শৈলশিরাগোছের জিনিসপত্র থাকবে। এখানে হিমালয় অঞ্চল থেকে যে নদীগুলো উৎপত্তি হচ্ছে তার মধ্যে তোমরা খেয়াল করো এখানে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাক, সংকোষ প্রভৃতি নদী। এবং এই নদীগুলো এই যে ব্রাউন কালার দিয়ে যে পার্বত্য অঞ্চলটা দেখানো আছে ঠিক তার দক্ষিণে যে সমভূমি অঞ্চলটা যেটা গ্রিন দিয়ে ইন্ডিকেট করা আছে সেখান দিয়ে প্রবাহিত হয়ে তারা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ দিকে ঢাল বরাবর নেমে এসে তারা সমভূমি প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি খেয়াল করো যে তারা ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত হয়েছে। যেখানে বাংলাদেশ লেখা আছে খেয়াল করো এখানে ব্রহ্মপুত্রের সঙ্গে কিন্তু তারা যুক্ত হয়েছে। এবং এই নদীগুলোই কিন্তু হিমালয় পর্বতের পায়ের ধারে এই সমভূমি গঠন করেছে, যা তরাই এবং ডুয়ার্স নামে বিখ্যাত। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশ এবং পুরো আলিপুর জেলা নিয়েই কিন্তু তরাই এবং ডুয়ার্স সমভূমি অঞ্চল কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারবো। এবারে দার্জিলিং হিমালয়ে ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে দার্জিলিং হিমালয়তে কিন্তু শিবালিক হিমালয় বা অবহিমালয়ের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না। এখানে তোমরা যদি তিস্তাটা খেয়াল করো দেখবে তোমরা তিস্তা লেখাটা পাচ্ছ, তিস্তার ঠিক পূর্ব দিকেই তোমরা জলঢাকা এবং আরেকটু পূর্ব দিকে গেলে তোমরা তোরসা ইত্যাদি আর কি পাবে। তোমরা চাইলে তোমাদের বইয়ের সঙ্গে এটা মিলিয়েও নিতে পারো ম্যাপটা। তিস্তা যে প্রধান নদী তিস্তা, এখানে কিন্তু এই দার্জিলিং হিমালয়ের যে পোর্শনটা এখানে একটা গভীর গিরিখাত সৃষ্টি করেছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এবং সেই অনুযায়ী আমরা বড় করে এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তিস্তা খাতের পূর্ব দিক, দেখো যেদিকে জলপাইগুড়ি লেখাটা যেখানে আছে সেটা হলো তোমার তিস্তা খাতের পূর্ব দিক অংশ এবং পশ্চিম দিক অংশ। ঠিক আছে, তিস্তা খাতের পূর্ব দিক এবং পশ্চিম দিক যদি আমরা দেখি তো তিস্তা খাতের পূর্ব এবং পশ্চিম অংশটা আসার আগে আরেকবার একটু ক্লিয়ার করে দেখে নাও। দার্জিলিং পাহাড়, যদিও এখানে পূর্ব শিবালিক আছে, মাথায় রাখো শিবালিক কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে নেই। শিবালিক হিমালয় যেটা হিমালয়ের লাস্ট উত্থানের ফলে যে পর্বত শ্রেণী গঠিত হয়েছে সেই শিবালিক হিমালয় কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে নেই, তার উত্তর দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, এবারে তিস্তা খাতে তোমরা নিশ্চয়ই তিস্তা দেখতে পাচ্ছ ম্যাপে খুব পরিষ্কার করে। তিস্তার পশ্চিম দিক আর পূর্ব দিক পাশাপাশি দুটো ম্যাপ রেফার করো। তিস্তার
পূর্ব দিকটা যদি আমরা দেখি তাহলে এখানে তুলনামূলক কিন্তু উচ্চতা কম। দার্জিলিং হিলস যেখানে লেখা আছে, যেখানে টাইগার হিলের অবস্থান আমরা পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু তিস্তা খাতের পশ্চিম দিক, খুবই উঁচু। যদি দুটো ম্যাপের মধ্যে তোমাদের স্ক্রিনের ডান দিকের ম্যাপটা দেখো, দেখো ওখানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক লেখা আছে বা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক যেখানে অবস্থিত, সেখানে আছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী। আবারও বলছি, বই থেকে রেফার করে নিতে পারো। দার্জিলিং এবং নেপালের সীমান্তে তোমরা দেখো, দার্জিলিং পশ্চিম দিকে, নেপাল, নেপাল সীমান্ত এবং দার্জিলিং সীমান্তে যে পার্বত্য, যে অর্থাৎ যে পর্বত শ্রেণীটি বা যে শৈলশিরাটি আমরা দেখতে পাই, তাকে আমরা বলছি সিঙ্গালীলা। এবং দার্জিলিং শৈলশিরারও কিন্তু উপস্থিতি এখানে আছে নেপাল এবং ভারতের সীমান্ত বরাবর। এখানে 4টে শৃঙ্গ আমরা পাই, সান্দাকফু, ফালুট, টাংলু আর সবরগ্রাম। সান্দাকফু বাই দ্য ওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ, সান্দাকফু। আর এছাড়াও আমরা যদি দার্জিলিং শৈলশিরার কথাটা যদি আমরা দেখি, তাহলে এই শৈলশিরার মাঝামাঝি যেখানে টাইগার হিল আছে, যেখানে দার্জিলিং হিলস লেখা আছে, ঠিক দেখো মাঝামাঝি কিন্তু টাইগার হিল অবস্থিত। তাহলে একদম নেপাল আর পশ্চিমবঙ্গের সীমান্তে লম্বালম্বিভাবে অবস্থিত হচ্ছে সিঙ্গালীলা, আর দার্জিলিং শৈলশিরার ঠিক প্রায় মাঝামাঝি অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের টাইগার হিল অবস্থিত। অবশ্যই এই নামগুলো তোমরা শুনে থাকবে বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। এছাড়া দার্জিলিং লেবং, শৈলশিরা, উত্তর পূর্বে তাকদা, পেশক, দক্ষিণে বাগোড়া, ডাউহিল প্রভৃতি নাম আমরা কিন্তু পাবো। টাইগার হিলের কাছাকাছি আরো 2টি উচ্চভূমি আছে এবং সেখানে আমরা পাবো ঘুম পাহাড় এবং মণিভঞ্জন শৈলশিরা। তিস্তা খাতের পূর্ব দিক, যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যেখানে ধরো তিস্তার পূর্ব দিকটা, যেখানে ওয়েস্টার্ন ডুয়ার্স, পশ্চিম ডুয়ার্স লেখা আছে ম্যাপে, সেখানে আমরা পাবো বক্সা, জয়ন্তী পাহাড়। এছাড়া ধরো তোমার ঋষিলা, দূরবিনদারা, চোলা প্রভৃতি ছোট খাটো মাঝারি ধরনের সব পর্বত শৃঙ্গ আমরা কিন্তু পাবো এখানে। এখানে গড় উচ্চতা, আবারও বলছি, পশ্চিমে তিস্তার পশ্চিম খাতের থেকে কিন্তু পূর্ব দিকে গড় উচ্চতা কম, পশ্চিমে তুলনামূলক উচ্চতা বেশি। গড় উচ্চতা যদি আমরা দেখি যে পশ্চিম দিকে সান্দাকফু দেখো 3630 মিটার, আর এখানে দূরবিনদারা ঋষিলা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ 3121 মিটার, মানে অনেকটাই নিচু। ক্ষয়ের ফলে কিন্তু এখানে পাহাড়গুলো আমরা দেখতে পেয়েছি যে ধীরে ধীরে অনেকটা নিচু হয়ে গেছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে এই যে দার্জিলিং হিমালয়ের যে অংশ, ঠিক যেখানে দার্জিলিং হিলস লেখা আছে, ঠিক তার দক্ষিণ দিকে একটি সবুজ সবুজ জায়গা, অবশ্যই সেটা হলো সমভূমি অঞ্চল। ঠিক হিমালয়ের পায়ের ধারে আমরা সমভূমি পাচ্ছি। কি কারণের জন্য আমরা পাচ্ছি? হিমালয় থেকে যে নদীগুলো নেমে আসে, দেখো তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাক প্রভৃতি, এরা কি করছে, পর্বত থেকে নেমে এসে এদের ঢালটা কমে যাচ্ছে, যেই না নেমে আসে, ফলে এদের গতিপথ কমছে, ফলে এতক্ষণ যা ক্ষয় করে নিয়ে এসেছিল সেগুলো ঠিক পর্বতের পায়ের ধারে সঞ্চয় করছে। প্রথমে বড় বড় পদার্থ, তারপর মাঝারি, তারপরে ক্ষুদ্র পদার্থ। যেই না এই পদার্থের সঞ্চয়গুলো ঘটতে শুরু করছে, ওই যে ধরো তিস্তা, ওই যে ধরো তোর্ষা, এরা কি করছে, বড় বড় পাথর টাথর দিয়ে পুরো জায়গাটা ব্লক করে দিয়ে নিজেরাই আর এখান দিয়ে যাতায়াত করতে পারছে না। ফলে নদীর এই যে বোল্ডার, নুড়ি ইত্যাদি মিলিয়ে যে জায়গাটা সৃষ্টি করেছে, নদীগুলো নিজেই যেন মনে হচ্ছে ওই পর্বতের পায়ের ধারে এসে বড় বড় পদার্থ সঞ্চয়ের ফলে নিজেরাই হারিয়ে যাচ্ছে। আবার কিছু দূর পর যখন মিহি পদার্থের সঞ্চয় হয়, সেখানে গিয়ে তারা আবার জেগে উঠছে। ফলে পর্বতের পায়ের ধারে আমরা পাবো এক ধরনের স্যাঁতস্যাঁতে ভূমিরূপ, প্রাথমিকভাবে ভাবার, যেখানে নদীগুলো হারিয়ে যায়, এবং তারপরে পাবো হচ্ছে তরাই। তরাই কিন্তু খুবই ঘন। এই তরাইয়ের মধ্যে দিয়ে, তরাই খুবই ঘন ইন দ্য সেন্স ঘন অরণ্য বিশিষ্ট, তরাইয়ে কিন্তু প্রচুর গাছপালা পাওয়া যায়, এখানে স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করে। অবশ্যই তিস্তার পশ্চিম দিকের অংশকে আমরা বলে থাকি তরাই, আর পূর্ব দিকের অংশকে আমরা বলে থাকি ডুয়ার্স। দুটো ম্যাপ রেফার করবে, একটু খেয়াল করো। বেশ কিছু জাতীয় উদ্যানও কিন্তু তোমরা এই উত্তরের পার্বত্য অঞ্চলে পাবে। জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, বেশ কিছু জলাভূমি যদিও আমরা পাবো না এখানে, বেশ কিছু টাইগার রিজার্ভ যেগুলোর ম্যাপ দেওয়া রয়েছে, তার মধ্যে যেমন সুন্দরবনের দিকে আছে, তেমনি খেয়াল করো বক্সা টাইগার রিজার্ভও কিন্তু আছে, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে। বেশ কয়েকটি অভয়ারণ্য,
গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এছাড়া আমরা অভয়ারণ্যের মধ্যে পাবো ছাপড়ামারি, জোড়েপুখরি, সিনচাল, মহানন্দা, পাখিবিতান প্রভৃতি। মানে যদিও এটা পুরো কিন্তু শুধু সবই কিন্তু তোমার পাহাড়ি অঞ্চলে নয়, কিছুটা কিন্তু খেয়াল করো সমভূমি অঞ্চলের ভেতরেও আছে, অর্থাৎ উত্তরের যে সমভূমি অঞ্চল সেখানেও কিছু আছে, আর উত্তরের পার্বত্য অঞ্চলেও কিন্তু কিছু আছে। এইবারে এই অঞ্চল দিয়ে দেখে নাও, আমরা নদীগুলো আরেকবার দেখে নিই। তিস্তা, জলঢাকা, তোর্ষা, সংকোশ ইত্যাদি। খেয়াল করো এরা সবাই কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। বাংলাদেশে যখন ব্রহ্মপুত্র প্রবেশ করছে, দেখো গঙ্গার বড় শাখা পদ্মা পূর্ব দিকে ঢুকে গেছে, আর উত্তর দিক থেকে যখন বাংলাদেশের থেকে যখন ব্রহ্মপুত্র এসে যুক্ত হচ্ছে যমুনা নাম নিয়ে গঙ্গার সঙ্গে, এবং ফাইনালি মেঘনা নাম নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করছে। এই অংশটা খেয়াল করো, তিস্তা ইত্যাদি এরা কিন্তু এসে কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? এরা কিন্তু যুক্ত হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রর সাথে, অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। এই যে উত্তরবঙ্গের যে নদীগুলোর কথা বললাম, এগুলো কিন্তু বুঝতেই পারছো যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল থেকে এরা সৃষ্টি, ফলে এরা সবাই কিন্তু বরফ গলা জলে পুষ্ট। ফলে সারা বছর এগুলোতে কিন্তু জল থাকে। যেমন তিস্তার কথা আমরা বললাম, তিস্তাকে কিন্তু একটা বিখ্যাত নাম আছে, তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাস বা ত্রাসের নদী। কারণ হচ্ছে তিস্তায় যা বন্যা হয়, এবং এই বন্যার একটা বড় কারণ হচ্ছে অবশ্যই ধস, ভূমিধস এখানে কমন, হরপাবান এখানে হয়। ফলে অনেক সময় দেখা যায় যে নদী খাতগুলো বড় বড় শিলাখণ্ড দ্বারা পুরোপুরি কিন্তু তারা আটকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে জল অনেক সময় প্রবাহিত হতে না পেরে দুই কূল প্লাবিত করছে, যার ফলে কিন্তু বন্যা হচ্ছে। তো প্রতি বছরই প্রায় তিস্তাতে বন্যা হয়। তিস্তার কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদীর মধ্যে পড়ছে রংপুর, রঙ্গিত, চেল প্রভৃতি। এছাড়া দার্জিলিং এর ডাউহিল পাহাড় থেকে মহানন্দা ইত্যাদি প্রভৃতি হচ্ছে। মহানন্দা প্রবাহিত হয়ে আবার তোমার যুক্ত হচ্ছে পদ্মার সাথে, অর্থাৎ গঙ্গার যে প্রধান শাখা যেটা ঢুকে গেছে বাংলাদেশে, সেখানে কিন্তু যুক্ত হচ্ছে। তো মোটামুটি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি উত্তরবঙ্গের যে উত্তরের যে পার্বত্য অঞ্চল যদি আমরা দেখতে চাই, গড়ে কিন্তু মানে পাহাড়ি অঞ্চলের অবস্থাটা কিন্তু এরকমই। বৃষ্টিও এখানে যথেষ্ট ভালো হয়, কারণ দার্জিলিং হিমালয়ের এখানে উপস্থিতি আছে, হিমালয়ের পায়ের ধারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ধাক্কা খায় এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, পর্যাপ্ত পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। দেখে নিই আমরা আরেকটু। এখানে লেখা আছে দ্য মাইটি হিমালয়াস, অবশ্যই বুঝতেই পারছো খুবই সুন্দর। পাশে একটি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করা আছে, একটি তুষারপাত হচ্ছে বা সেরকম একটি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করা আছে। এই অপূর্ব দৃশ্য দেখার জন্য মাথায় রেখো, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যে পর্যটন কেন্দ্রগুলো পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই বৈদেশিক বাণিজ্যের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু একেবারেই দার্জিলিং হিমালয়। বছর বছর শুধু যে দেশের মানুষ এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন তাই কিন্তু নয়, এখানে শুধু যে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য মানুষ আসে তাও নয়। এখানে যেমন কিছুক্ষণ আগে একটি ম্যাপে দেখালাম, বেশ কিছু বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রও আছে, বেশ কিছু জাতীয় উদ্যানও আছে, বলে সেগুলোও কিন্তু মানুষকে ভীষণভাবে আকর্ষিত করে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গের এখানে যে ভূপ্রাকৃতিক যে সৌন্দর্য আছে, মানে দার্জিলিং এর একটা খুব গুরুত্বপূর্ণ নাম আছে, দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী বা দ্য কুইন অফ দ্য হিলস। তাহলে বুঝতেই পারছো কতটা প্রাকৃতিক সৌন্দর্য হলে একটি স্থানকে এরকম একটি নামকরণ করা হয়। তাহলে পশ্চিমের মানে যে পাহাড়ি অঞ্চল, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ মানে ট্যুরিজম, এবং অবশ্যই বৈদেশিক মুদ্রা অর্জন, দেশীয় মুদ্রা তো ডেফিনেটলি অর্জন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। এই যে সুন্দর পাহাড়ি রাস্তা, আর দেখতে পাচ্ছ পাহাড়ের কি সুন্দর গাছ। অবশ্যই আমরা এখানে যেহেতু হিমালয় অঞ্চল আছে, হিমালয় অঞ্চলে বিভিন্ন উচ্চতায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো
তো খুবই সুন্দর একটি মনোরম একটি পরিবেশ। আর দেখে নাও, হালকা কুয়াশা হয়েছে, বহু রাস্তা, আঁকা বাঁকা পথ চলে যাচ্ছে এখান দিকে, ভীষণই সুন্দর। এবং কোথাও কোথাও হয়তো খেয়াল করতে পারছো শঙ্কু আকৃতির গাছের উপস্থিতি বা কনিক্যাল শেপড ট্রিজ, অর্থাৎ অনেকটা পাইন গাছ, ফার গাছ, সিদার গাছের মতন গাছ। আবারও বলছি যে হিমালয় অঞ্চলে কিন্তু উচ্চতার পার্থক্যের সাথে সাথে উদ্ভিদেরও কিন্তু ভেরিয়েশন হয়। ভীষণই মনোরম এবং সুন্দর একটি পরিবেশ। দেখো, কত রকমের প্রাণী, উদ্ভিদের উপস্থিতি আছে এখানে। অসাধারণ সুন্দর রাস্তাঘাট। কিছুক্ষণ আগে তোমাদের ঘুম পাহাড়ের কথা বলছিলাম। এখানে একদম লেফট সাইডে তোমাদের স্ক্রিনে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে ঘুম স্টেশন, খুবই বিখ্যাত ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ পাহাড়ের পায়ের দিকে বলবো না, রাদার পাহাড়ের ঢাল বরাবর কিভাবে সেটেলমেন্ট বা জনবসতি গড়ে উঠেছে। এবার কল্পনা করো এই সব জায়গা যদি ধস ঘটে তাহলে কত বড় সর্বনাশ ঘটতে পারে। যেটা তোমাদের স্ক্রিনের একদম রাইট সাইডে সেটা একটা মোনাস্ট্রির ছবি। তোমরা জানো নিশ্চয়ই বৌদ্ধ মোনাস্ট্রি প্রচুর আছে, খুবই বিখ্যাত টুরিস্ট স্পট হিসেবে দার্জিলিং এর গুরুত্ব তো আমরা বুঝতেই পারছি। শুধু দার্জিলিং বারবার বলছি, কিন্তু মনে রাখো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু উত্তরের পুরো অঞ্চলটা সম্বন্ধে, উত্তরের যে পাহাড়ি অঞ্চলটা সম্বন্ধে জানা। তার সাথে সাথে পাহাড়ি অঞ্চলের সঙ্গে এগুলোকে আমরা আলাদা করতে পারি না, এগুলো ওটারই একটা অংশ, দে আর পার্ট অফ ইট। এবার আমাদের বিখ্যাত যেটার জন্য দার্জিলিং, হিমালয় এবং উত্তরের পার্বত্য অঞ্চল যে কারণের জন্য বিখ্যাত, পাহাড়ি অঞ্চলে যেটা সবচেয়ে ভালো চাষ হয় সেটা হচ্ছে অবশ্যই চা। দার্জিলিং এর চা আমরা জানি পৃথিবী বিখ্যাত। দার্জিলিং এর চা হচ্ছে পৃথিবী বিখ্যাত। অবশ্যই অন্যান্য জিনিসপত্র চাষ হয়, তবে সব থেকে ভালো কিন্তু পার্বত্য অঞ্চলের পায়ের ধারে যেটা বেস্ট হয় সেটা কিন্তু চা চাষ হয়। আন্তর্জাতিক বাজারে দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ি অঞ্চল, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহারের যে তরাই এবং ডুয়ার্স অঞ্চল, অর্থাৎ পর্বতের পায়ের ধারে যে সমভূমি অঞ্চল, সেখানকার যে চা বিখ্যাত, স্বাদে গন্ধে পৃথিবীর শ্রেষ্ঠ। এবং বহু জায়গাতে তোমাদের বইতেও অনেক নাম পাবে, বহু জায়গাতে খুব বড় বড় টি এস্টেটস ডেভেলপ করেছে। অবশ্যই এটি বাগিচা কৃষি, অর্থাৎ মূলধন ভিত্তিক এগুলো, এবং এটা মেনলি কিন্তু ঔপনিবেশিক কৃষি, অর্থাৎ উপনিবেশ যারা স্থাপন করেছিলেন, আমরা তো ইংরেজদের অধীনে ছিলাম বহু বছর, ইংরেজ ঔপনিবেশিকরা এখানে এসে তাদের হাত ধরেই কিন্তু এই চা, কফি ইত্যাদি আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। ইনফ্যাক্ট তারা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছেন তারা কিন্তু এই বাগিচা ফসলকে কিন্তু তারা প্রমোট করেছেন। তো বাগিচা ফসল অবশ্যই তাদের ব্যক্তিগত ইন্টারেস্টে, কারণ একটা সময় এই প্রত্যেকটা টি এস্টেটের মালিক কিন্তু তারাই ছিলেন। তো দেখা যাচ্ছে যে এইখানে যে চা বাগানগুলো খেয়াল করো, ধাপে 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 খুব সুন্দরভাবে ডেভেলপ করেছে। কত মানুষ এখানে কাজ করছেন, মূলত মহিলা শ্রমিকের দ্বারা কাজ হয়। খেয়াল করে দেখো, 2টি পাতা 1টি কুড়ি, খুবই বিখ্যাত। ইন্ডিয়ান টি বোর্ড এই সদর দপ্তর মানে হচ্ছে আমাদের কলকাতাতে। তো মানে যে নদী বিধৌত যে সমভূমিগুলো আছে তরাই এবং ডুয়ার্সে, সেখানে ভীষণভাবে মানে আলিপুর দুয়ার বা ওদিকে তোমার তরাই অঞ্চলে, সেখানেও কিন্তু প্রচুর চা চাষ হয়। তবে মাথায় রাখতে হবে দার্জিলিং এ যে চা হয় তার কোয়ালিটির সঙ্গে কারোর চায়ের কিন্তু কোনো তুলনা হয় না। এখানে জলবায়ু বলো, মাটি বলো, যে পরিমাণ ইনভেস্টমেন্ট বা মূলধন বিনিয়োগ করা হয়, যে ধরনের ভূমিরূপ বলো, সবই কিন্তু চা চাষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমস্যাও আছে, তবে গুরুত্বটাই আমরা এখানে আলোচনা করছি। এই যে এখানে বলা হেরিটেজ দ্যাটস লেজেন্ডারি, অবশ্যই। যেমন চা, একদিকে হচ্ছে চা বাগানের ছবি তোমাদের স্ক্রিনের রাইট সাইডে, একদিকে হচ্ছে আমাদের বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যেহেতু ঘোষণা হয়েছে এবং ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা হয়েছে আমাদের যে টয় ট্রেন, দার্জিলিং এর যে টয় ট্রেন, বুঝতেই পারছো সেটা ওয়ার্ল্ড হেরিটেজ।
কয়লার ইঞ্জিন এখনো চলে, বহু প্রাচীন, এখনো পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এটি। দার্জিলিং বা হিমালয় পর্বত্য অঞ্চল যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে, সেখানে গেলেই মানুষ এই দুটো দেখতে চাইবে মোস্ট পজিটিভলি। এবার একটু বলেছিলাম তোমাদের রেফার করে দেব স্বাভাবিক উদ্ভিদের ব্যাপারটা। খেয়াল করো এখানে একদম প্রথম যে ছবিটা উপরে আছে সেটা হচ্ছে একটি হাইট অনুযায়ী একটি ছবি দেখো দেওয়া আছে। প্রথমে 1000 মিটার থেকে একেবারে 6000 মিটার অবধি, এবং 6000 মিটারে দেখো ট্রি লাইন বলে একটি শব্দ লেখা আছে। যে ট্রি লাইনটা হচ্ছে একটা কাল্পনিক রেখা, অর্থাৎ যে নির্দিষ্ট উচ্চতার ভিত্তিতে একটি রেখাকে কল্পনা করা হয়েছে যার উপরে আর কোনো উদ্ভিদ নেই। খেয়াল করো সেখানে কি আছে, স্নো বা বরফ। এবারে মাথায় রাখতে হবে আমাদের দার্জিলিং হিমালয়ের, দার্জিলিং বলবো না, আমি হিমালয় অঞ্চলই বলবো, পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু ভূমিরূপ কি ধরনের উদ্ভিদ হবে সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। কারণ দেখো উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত, এমনকি ভূমির ঢালের সঙ্গে, আমরা এটা পড়েছি ওয়েদারিং বা আবহবিকারে, যে ভূমির ঢাল একটা বড় ফ্যাক্টর। মাটি কেমন হবে, মাটির হরাইজন, সয়েল হরাইজন বা মৃত্তিকা পরিলেখ কেমন হবে, তার উপর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিন্তু এটা। তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে যত উচ্চতা বাড়তে থাকবে তত কিন্তু মাটির স্তরও তুলনামূলক পাতলা হবে, অপরিণত মাটি হবে, এবং বৃষ্টিপাত, তুষারপাত, উষ্ণতা, মাটির সব রকমের একটা পরিবর্তন হওয়ার কারণে আমরা কিন্তু খেয়াল করব যে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা কিন্তু পাবো। যেমন একদম পর্বতের পায়ের ধারে প্রায় 1000 মিটার উচ্চতার মধ্যে গড়ে যেখানে আমরা দেখবো যে শৈলক্ষের বৃষ্টিপাত বা এই ধরনের বৃষ্টিপাতের প্রভাবটা বেশি, সেখানে কিন্তু মাটি প্রায় সারা বছর যেহেতু স্যাঁতস্যাঁতে থাকে, ফলে সেখানে আমরা চিরহরিৎ গাছ পাবো। চিরহরিৎ গাছ মানে যে গাছে সারা বছর গড়ে পাতা থাকবে, একসাথে পাতা ঝরানো হয় না বা পাতা ঝরায় না। যেমন ফর এক্সাম্পল আমরা ধরে নিতে পারি এখানে আমরা শাল, শিমুল, বেত, বাঁশ, চাপলাশ ইত্যাদি পাবো। ঠিক তার থেকে সামান্য একটুখানি উচ্চতাতে আমরা কিন্তু পাবো নাতিশীতোষ্ণ অঞ্চল, ধরো 1000 থেকে 2000 মিটার অ্যাপ্রক্সিমেটলি নাতিশীতোষ্ণ গাছ, মানে গাছের পাতা ঝরিয়ে দেয়, তার পর্ণমোচী ধরনের উদ্ভিদ। এরা বছরের যে কোনো একটা সিজনে পাতা ঝরায়, মানে একটা সিজন ড্রাই থাকে বা শুষ্ক থাকে। একটু হাইটে যখন যাব, খেয়াল করো যেখানে লেখা আছে সরলবর্গীয় অরণ্য বা সাব অ্যালপাইন জোন, সেখানে 2000 মিটারের উচ্চতার পরেই কিন্তু আমরা এটা পেতে শুরু করব, মানে সাবট্রপিক্যাল জোন, তারপরে যে টেম্পারেট জোনের থেকে কিন্তু আমরা ধীরে ধীরে সরলবর্গীয় অরণ্য পাবো, এবং সাব অ্যালপাইন জোনের কাছেও কিন্তু আমরা পৌঁছে যাব। সেখানে টেম্পারেচারও কম বা উষ্ণতাও কম, এবং তুলনামূলকভাবে আমরা মাঝে মাঝে কিন্তু লক্ষ্য করছি যে এই অঞ্চলে কিন্তু হালকা তুষারপাতও হয়, যে কারণে এখানকার গাছগুলো তুলনামূলক নরম, সরলবর্গীয় মানে ধরনের গাছ, একই ধরনের গাছ পরপর থাকে, যে কারণে বাণিজ্যিকভাবে এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাইন, ফার, স্প্রুস, রডোডেনড্রনের মতন ফ্লাওয়ারিং প্লান্ট, ফুল হয় এরকম গাছ। একদম তারপরে গিয়ে আমরা পাবো আলপীয় অরণ্য বা অ্যালপাইন অরণ্য। সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এই অরণ্যটা কিন্তু এখানে মেনলি ঘাস পাতা এবং গাছ দেখো সরু হয়ে আছে। তোমরা যদি খেয়াল করো ট্রপিক্যাল জোন বা একদম পর্বতের পায়ের ধার থেকে যত আমরা অ্যালপাইন জোনের দিকে যাচ্ছি, ছবিটায় আমরা খেয়াল করছি কিন্তু যে গাছের হাইট যেমন কম হবে, তুমি দেখলে হয়তো বুঝতে পারছো না, জেনারেলি হাইট যেমন একটুখানি কমবে, তেমন এট দ্য সেম টাইম তুমি দেখো পাতার যে পরিমাণ সেটাও কিন্তু কমছে। আলপীয় জোনে কিন্তু অল্প গাছ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘাস পাতা, গুল্ম ইত্যাদি, এটাও কিন্তু আলপীয় উদ্ভিদ। ঠিক মাথায় রাখতে হবে যে যেখানে আমাদের হিমালয়ের পায়ের ধারে যে তরাই ডুয়ার্স যে সমভূমি আছে না, সেখানে কিন্তু আমরা চিরহরিৎটা মেনলি আমরা পাবো। যেহেতু আমি বলেছিলাম এখানে এত বড় বড় নুড়ি পাথর যে নদী নিজেই হারিয়ে যায়, এবং তারপরে আবার যেখানে নুড়ি পাথরের ঘনত্ব একটুখানি কমে, একটু মিহি পদার্থ থাকে, সেখান দিয়ে আবার জেগে ওঠে। সারা বছরই কিন্তু মাটি এখানে হচ্ছে ভিজে স্যাঁতস্যাঁতে, ফলে এইটা একটা বড় কারণ যে সারা বছরই কিন্তু গাছে গড়ে পাতা থাকে, মানে একসাথে পাতা ঝরাবে না। এখানে বিভিন্ন ধরনের কনিফেরাস ফরেস্ট বা
তোমার সরলবর্গীয় উদ্ভিদের ছবি দেওয়া আছে, দেখে নাও। আর যেটা আমাদের মূল স্টাডি এরিয়া সেটা একটু বড় করে এখানে কিন্তু দেখানো আছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল।